ভাঙেননি কেন? ইল্লিগাল বাড়ি ভাঙেননি কেন? ভাঙেনি কেন? তার কারণ কর্পোরেশন 13 আসার পর 15 সালে আপনারা প্রত্যেকে অবগত আছেন, এখানে একটা মেয়রিং কাউন্সিলে মিটিং বসিয়ে সেখানে একটা রেজলিউশন করেছিল। রেজলিউশনে বলা ছিল যে নির্দিষ্ট বাড়ির যে স্যাংশন প্ল্যান আছে, স্যাংশন বহির্ভূত যদি কোন রকম নির্মাণ করা হয়, তাহলে সেই নির্মাণগুলো যেটা হবে পার স্কোয়ার ফিটের টাকা দিয়ে, তার একটা স্ল্যাব ছিল এত ফ্লোরের পর থেকে কত, সেই স্ল্যাব অনুযায়ী পার স্কোয়ার ফিট টাকা দিয়ে এটা সবটাই রেগুলারাইজ হয়ে যায়। আমরা ওই দেখিয়েছিলাম আগে, মেয়র ছিলেন, তার নিজের বাড়ি, সেখানেও আনঅথরাইজ কনস্ট্রাকশনের অভিযোগে হাইকোর্টে মামলা চলছিল হাওড়ার মেয়রের তৎকালীন। তারপরেতে আরো অসংখ্য বাড়ি, আপনারা অনেক মামলা হয়েছে, স্পেসিফিক কি বাড়ি আছে আমি প্রেস কনফারেন্স থেকে বলবো না, কারণ সেটা খুবই বিপজ্জনক। যারা বাড়িগুলো কিনেছেন, ফ্ল্যাটগুলো কিনেছেন, আসলে তারা প্রতারিতই হয়েছেন। আমি তাদেরকে একটাই কথা বলবো, আইনে সলিউশন আছে। সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে বাড়িগুলো তো ভেঙে দিতে হবে, আর সলিউশনটা হচ্ছে আপনারা যাদের কাছ থেকে কিনেছেন, ক্যাশে দিয়ে কিনেছেন কি চেকে দিয়ে কিনেছেন জানি না, ওই টাকা তাদের কাছ থেকে ফেরত আপনারা চান এবং প্রস্তুত হয়ে যান ওগুলোকে মোকদ্দমা করে টাকাটা তোলবার জন্য। গোটা শহর জুড়ে এই এই বাড়ি, এটা হচ্ছে 21 সাল পর্যন্ত। একটা এডিশনাল ফ্লোর যা স্যাংশন দিয়েছে 8 তলা স্যাংশন দিয়েছে এডিশনাল, দেখুন মানে বি- 7 তলা স্যাংশন দিয়েছে। এইখানে দেখুন যে এই এই বিবেক বিহার, এই এইখানে থাকেন সুশীল কুমার আগরওয়াল, বিবেক বিহারেই স্যাংশন এইখানে স্যাংশন দেওয়া হচ্ছে 8 তলা পর্যন্ত। 8 তলা এডিশনাল যা স্যাংশন ছিল, তারপরে 8 তলা। আরেকটু দূরে যাবেন, মার্লিন, ওর স্যাংশন কিভাবে নেওয়া হয়েছে বলছে, ওই পাশের যে রাস্তা ওটার নাম হচ্ছে ওই স্বর্ণময়ী রোড, তার যে উইথ চওড়া যতটা সেটাকে বাড়িয়ে দিল কর্পোরেশন ইঞ্জিনিয়াররা, করে দিয়ে সেখানে 6টা করে ফ্লোর তৈরি করে দিয়েছে। আর লোকে তো টাকা দিয়ে কিনছে, তো আর সাধারণ কেউ নয়। মার্লিন আপনারা জানেন কে, এখন তো আর বলতে অসুবিধা নেই, এতদিন একটু অসুবিধা ছিল দাম চাপতে, এখন লিখে দিতে হবে। যে প্রাইমারির যে চার্জশিট বেরিয়েছিল, সেই চার্জশিটে লেখা আছে সিবিআই তদন্ত করে পেয়েছে মার্লিন দুটো প্রজেক্ট করেছে কলকাতায়, মহিষবাথান এবং তাকদারিতে, অ্যাফোর্ডেবল হাউজিং, আপনার আমার মতন লোকেদের ওই এলআইজি এমআইজি এইচআইজি ফ্ল্যাট কেনবার জন্য সরকার যে ফ্ল্যাটগুলো তৈরি করত। একটা সময় এখানে হাউজিং মিনিস্টার ছিলেন গৌতম দেব, তখন এই ডিপার্টমেন্ট খুব রেলিভেন্ট ছিল, প্রচুর মানুষ এই ফ্ল্যাট কিনতে নেই, আমাদের হাওড়াতেও আছে, ইচ্ছাপুরেও আছিল। সেই মার্লিনের সেই ফ্ল্যাট যে তৈরি করেছে অ্যাফোর্ডেবল হাউজিং, কিনেছে হচ্ছে মমতার বাড়ির অন্য একটা শেল কোম্পানি, অন্য আরেকজন কোম্পানি। কালকে আমাকে একজন দিচ্ছে এরকম, মানে ওই প্রপার্টিটা আনরেজিস্টার্ড এগ্রিমেন্টের উপর বেস করেই তৈরি হয়ে গেছে, যেটা সাধারণ মানুষের প্রজেক্ট ছিল ওটা মার্লিন খোলা বাজারে ফ্ল্যাট বিক্রি করলো। আর প্রাইমারি চার্জশিটে কি দেয়া আছে, লিপস অ্যান্ড বাউন্স এই মার্লিনকে জানলা দরজা সাপ্লাই করেছিল। শুধু কি গঙ্গার ওপারে হয়েছে, গঙ্গার এপারেও হয়েছে। স্বর্ণময়ী রোডের কথা মুখ্যমন্ত্রী বলতেন প্রেস কনফারেন্স করে, স্বর্ণময়ী রোডের পার্কিং এর গন্ডগোল হলেও মুখ্যমন্ত্রীর কাছে খবর দিত, প্রেস কনফারেন্সে বলতেন। আমরা দেখিয়ে দেবো ওইখানকার পার্কিং এর প্রবলেম হলে, যদি তোলাবাজদের মধ্যে গন্ডগোল হতো, উনি ওইখানে বসে বসে বলতেন স্বর্ণময়ী রোডের পার্কিং এর গন্ডগোল হচ্ছে। পার্কিং এর গন্ডগোলের কথা ছিল নাকি ওখান থেকে অন্য কোনো গন্ডগোলের কথা ছিল, কারা খবর দিত? আসল কথা হচ্ছে ওই বাড়ির অনুমোদন। ফোর্স রোডটা গোটাটা কারা নিয়েছে, কি নিয়েছে, কারা প্রাইম্যাক চালায়, কারা কি চালায়, সবাই সবটা জানি আমরা। কার টাকা খাচ্ছে, হঠাৎ করে সব কারখানার জমিগুলো কেটে ফ্ল্যাট বাড়ি তৈরির জন্য অনুমোদন পেয়ে গেল, সব ঠিকা প্রজা জমি ফ্ল্যাট বাড়ির জন্য অনুমোদন পেয়ে যাচ্ছে। ফোর্স রোডে এই প্রাইম্যাক বলে একটা প্রপার্টি হয়েছে, তার সামনে দেখবেন একটা রেলের লাইন আছে, আর ওই প্রপার্টিতে যে স্যাংশন হয়েছে, যে রাস্তাটা ওদের আছে, ওটা যদি দেখাতো এই স্যাংশন পেত? খোঁজ নিন। যখন দেখলো যে এটা হচ্ছে না, তখন কি করলো, বললো স্টেট লেভেল বিল্ডিং কমিটি, কর্পোরেশনটাকেই বন্ধ করে দাও। ভোট হয়নি কেন, এটাই হচ্ছে কারণ। ভোট না হওয়ার কারণটা হচ্ছে হাওড়ার জমিগুলোকে খোকাবাবুকে তুলে দিতে হবে, প্রত্যেকটা জমি। আর এই কাজে মদত দিয়ে গেছে, কখনো চুপ করে থেকে, কখনো অন্যরকম কিছু করে
কখনো লাভের গুড় ওদিকে পাঠিয়ে দিয়ে 75-25 ভাগ করে হাওড়া থেকে নির্বাচিত মন্ত্রী, হাওড়া থেকে নির্বাচিত এমএলএরা, এরা কবার কি প্রশ্ন তুলেছেন? গত 15 বছর ধরে কিচ্ছু করেননি এবং এখনো এইভাবে মানুষকে প্রতারিত করেছেন। দেখুন এখানে আছে এডিশনাল, দেখুন এডিশনাল ফ্লোর 8 ফ্লোর দিচ্ছে স্যাংশন। 8 তলা পর্যন্ত এখানে দেওয়া হয়েছে স্যাংশন, ঠিকানা দিয়ে দিচ্ছি। না দেখুন এইখানে কি হয়েছে, এক একটা যা স্যাংশন দেওয়া হয়েছে তারপরে এডিশনাল 8 ফ্লোর স্যাংশন দেওয়া হয়েছে। এটা টোটাল ইন কন্ট্রাডিকশন অফ ইন কন্ট্রারি টু দ্য বিল্ডিং ন্যাশনাল বিল্ডিং রুলস। তারপরে দেখুন একজন সুশীল আগরওয়াল আছেন, উনি 8 তলা এক্সট্রা স্যাংশন পেয়েছেন। তারপরে মনোজ বচ্ছাওয়াত, ইনি 7 তলা এক্সট্রা স্যাংশন পেয়ে গেছেন। কোন রুলে পেয়েছেন? যখন আমরা জানতে চেয়েছি কি কোন রুলে পেয়েছেন, তখন কর্পোরেশন আমাদেরকে জবাব দিয়েছে উইথ দ্য অর্ডার অফ হায়ার অথরিটি। কোনো রুল মেনশন করেনি, কিছু করেনি। এইখানে এক একটা হসপিটাল তৈরি হয়েছে যেখানে একতলা এক্সট্রা স্যাংশন দিয়েছে, তারপরে 3 ফ্লোর এক্সট্রা মারা হয়েছে। একটা হসপিটাল আছে 7/2/1 ম্যাকেঞ্জি লেন এডিএস হসপিটাল, ওইখানে কোনো ফায়ার ক্লিয়ারেন্স নেই, কিছু নেই। যদি রাত্রেবেলা আগুন লেগে যায় বা কিছু হয়ে যায় ওইখান পেশেন্টদেরকে কি হবে? একটা হোটেল তৈরি হয়েছে নিউ এশিয়ান হোটেল আপনার 31 মুক্তারাম কানোরিয়া স্ট্রিটে, ওইখানে টোটাল বিল্ডিংটাই বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে। এইখানে টোটাল কেলেঙ্কারি যা হয়েছে হাওড়া কর্পোরেশনে, ভালোভাবে আমাদেরকে ঋষভ বলবে, মোর দেন 2000 crores হাওড়ার মধ্যে যে কোনো কেলেঙ্কারি হয়ে থাকে, যে কোনো পলিটিক্যাল মার্ডার হয়ে থাকে, তার পিছনে এইখানে যে নিজেকে হাওড়া সিএম ভাবতেন মিস্টার অরূপ রায়, যদি ভালো করে তদন্ত করে দেখা যায় উনার পার্টিসিপেশন, উনার ইনভলভমেন্ট প্রত্যেক জায়গা পাওয়া যায়। উনার ছাড়া কোনো স্যাংশনই দেওয়া যেত না, উনার ছাড়া একটা পত্তা হাওড়া এরিয়াতে হিলতে পারত না। উনার অনেকগুলো পালিত পোষিত লালিত পুত্রগণ ছিল, যেরকম বালিতে কৈলাস মিশ্রা, এইখানে শ্যামল মিত্রা, বড়ে সমীম মোহাম্মদ, অনেকগুলো উনার পালিত পোষিত হ্যান্ডরা ছিল, যাদেরকে নিয়ে ইনি নানা রকম কেলেঙ্কারি, নানা রকম পলিটিক্যাল মার্ডার, তপন দত্ত থেকে নিয়ে অনেক মার্ডার করিয়েছেন। টিএমসি মধ্যে গ্যাং বার করিয়ে দুটা গ্যাংকে লড়িয়ে অনেকগুলো মার্ডার শালিমারেও করিয়েছেন। এইবার টাইম চলে এসছে আমাদেরকে অর্গানাইজেশন সব সময় উনি যা কেলেঙ্কারি করেছেন, যে ডিপার্টমেন্টে আগে উনি ছিলেন, সেই সব কেলেঙ্কারি আমরা তুলবো থ্রু কোর্ট और थ्रू आवर ऑनरेबल न्यू सीएम শুভেন্দু অধিকারী। দাদা বলুন না। দেখুন একটা বিল্ডিং এরারা যা ইলিগেল বানিয়েছে, এটা তো বিক্রি হয়েছে ক্যাশ টাকায়। তো এই ক্যাশ টাকাটা কোনো গভর্নমেন্ট ট্যাক্স বা রেজিস্ট্রিতে যখন আমরা প্রপার্টি ভ্যালু দেখে ট্যাক্স আমরা ভরি বা স্ট্যাম্প ডিউটি, এইটা দেওয়া হয়নি। ইনকাম ট্যাক্সও দেওয়া হয়নি, আর যা ট্যাক্স বা কর আমাদের দিতে হয় একটা বিল্ডিং বানানোর জন্য বা বিক্রি করার জন্য, বা যে পারচেজার যে ট্যাক্স গুলো দেয় কেনার সময়, সেটাও দেওয়া হয়নি গভর্নমেন্টকে বাদ দিয়ে। তো আমাদের কাছে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে লিস্ট এসছে কি 3000 বিল্ডিংস ইজ ইলিগাল। তো 3000 বিল্ডিং এ যদি আমরা অ্যাভারেজ ধরি কি 6টা ফ্ল্যাট আছে, আর পার ফ্ল্যাট যদি 50 লাখ টাকায় বিক্রি হয়, ওর থেকে বেশি আমরা একটা এস্টিমেট নিয়েছি 50 লাখ টাকা, বাট কেসেসও হতে পারে কি 1 কোটি টাকায় বিক্রি হয়েছে, 2 কোটি টাকায় কোনো ফ্ল্যাট বিক্রি হয়েছে। তো যদিও এটা আপনি টোটাল করেন তো 2000 কোটি টাকার থেকেও বেশি এই স্ক্যামটা চলেছে। আর এই স্ক্যামে বেনিফিটেড হয়েছে কারা? বেনিফিটেড হয়েছে বিল্ডিং ডিপার্টমেন্টের লোকেরা, এইচএমসির বোর্ড মেম্বার, কর্পোরেট মিউনিসিপ্যালিটির লোকেরা, বালি মিউনিসিপ্যালিটির লোকেরা, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের লোকেরা, আপ টু দি ক্যাবিনেট এই টাকা ফ্লো করেছে। তো এর সংক্ষেপে আমরা ইনভেস্টিগেশন চেয়েছি আর একটা এক্সপার্ট কমিটি গঠন করতে চেয়েছি। কেন কি আপনারা দেখছেন তিলজলাতে বুলডোজার চলছে, তো আজকে যদি সরকার ডিসাইড করে এই 3000 বিল্ডিংটা ভেঙে দিতে পারে, কেন কি দিজ আর অল ইলিগাল। তো এইটা করার আগে একটা এক্সপার্ট কমিটি তৈরি করা দরকার সরকারকে। আমরা কোর্টের কাছেও এটাই আবেদন করেছি, কেন কি অর্ধেকটা হাওড়ায় আর পুরো কলকাতায় ইলিগাল কনস্ট্রাকশন তো মাশরুম হয়েছে। এটা তো কর্পোরেশনের কলকাতা কর্পোরেশনের মেয়রও বলেছেন, খুদ এক্স সিএমও বলেছেন। তো এই ইলিগাল কনস্ট্রাকশনের বিষয়টাই হাইলি সেন্সিটিভ। আপনারা দেখেছেন তিলতলায় সেদিনকে বুলডোজার রাতারাতি এসে ভেঙে দিল। কি গ্যারেন্টি আছে এই প্রেজেন্ট সরকার
এইসব 3,000 বিল্ডিং হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে বা বাকি এলাকাতে দিনের দিনে না বিল্ডিং ভেঙে দেয়? তো এই জন্য আগে এক্সপার্ট কমিটি তৈরি করার আমরা আবেদন করেছি, আর সিবিআই ইনভেস্টিগেশন এর আবেদন করেছি, কি ইনভেস্টিগেশন করা হোক কি এই টাকা কার কাছে গেছে, কারা বেনিফিট হয়েছে। কেন কি আপনি দেখবেন এই বিল্ডিং এ যখন লোকেরা, অনেক গরিব লোকেরাও ফ্ল্যাট কিনেছে টাকা জমিয়ে জমিয়ে, ওনাদের কাছে খালি ওই ঘরটাই আছে, ওই ফ্ল্যাটটাই আছে। ওইটা সেফগার্ড করার জন্য তো এখন না ওনার আসবে, না কাউন্সিলর আসবে, না এমএলএ আসবে। প্রেজেন্ট সরকার তো হতেই পারে এদের বিল্ডিং কালকেই ভেঙে দিবে, এর গ্যারেন্টিটা কে নেবে? এটা কারণ আপনারা এটাও জানেন, যদি 3,000 বাড়ি যদি ভাঙতে হবে আইনে, যদি আপনি যান সুপ্রিম কোর্টের যা রায় আছে, এবং ওই লাস্ট আপনাদের মনে আছে দিল্লিতে ওই নয়ডায় যখন সুপারটেকের বিল্ডিং যখন ভাঙা হয়েছিল, টিভিতে দেখানো হয়েছিল G+42 বিল্ডিং, ওটা যদি গুঁড়িয়ে দেওয়া যায়, ছোট বিল্ডিং গুলো গুঁড়োতে বেশি সময় লাগবে না, কারণ আইনে ওটাই করতে হবে। দ্যাট ইজ দি ল অফ দি ল্যান্ড, লেট আস নট ফরগেট। তাহলে প্রথম কথা হচ্ছে, তাহলে কি আমরা এটা রেখে দেবো? রাখতে পারা যায় না, কিন্তু তার মানে বুলডোজার চালিয়ে ভেঙে দেবো? না, ভাঙার জন্য পরিষ্কার নিয়ম আমাদের আইনেই বলা আছে। আইনানুগ পদ্ধতিতে নোটিশ দিয়ে, সময় দিয়ে, মানুষকে শিফটিং করার সুযোগ দিয়ে, এবং যেহেতু এত বড় স্ক্যাম আগের সরকার করে গেছে, আগের পুরো বোর্ড করে গেছে, সরকার বদল হয়, সরকারি দলের বদল হয়, কিন্তু যে স্ট্রাকচার সেটা সেম থাকে। নতুন সরকার নিশ্চিতভাবে এই জায়গায় আমরা আশা করব তারা মানবিকভাবে এইখানে আরেকটা দায়িত্ব নেবেন, সেটা হচ্ছে এই যে লোকগুলো টাকা নিয়ে পালিয়ে গেল, এদের কলার ধরে টাকাটাকে উদ্ধার করে দেওয়ার, যেটা সরকার বা পুলিশ যদি এটা করতে পারেন, তাহলে এই মানুষগুলো কিছুটা গ্যারেন্টি পেতে পারেন কিভাবে বাঁচবেন। কারণ মানুষ জীবনে সর্বোচ্চ দিয়ে তারা কিন্তু একটা বাড়ি করেছেন। একটা ফ্ল্যাট কিনতে সাধারণ মানুষকে কত টাকা দিতে হয়, আর কিভাবে সেই টাকা তারা জোগাড় করেন আপনারা জানেন। সারা জীবনের সঞ্চয় তারা ব্যয় করেন। আজকে তাদের বাড়ির ছাদ চলে গেলে তাহলে তার দায়টা কে নেবে? তাহলে এক্ষেত্রেও আমাদের বলার কথা যে সরকার এই হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন অনুযায়ী তারা বন্দোবস্ত গ্রহণ করুন, এবং প্রতিটি জায়গার ক্ষেত্রে যে ঠিক যেভাবে আমরা ওই নামগুলো বললেন, কোথাও কৈলাস মিশ্রা, কোথাও শামীম আহমেদ বাড়ি, কোথাও অন্য আরো কয়েকটা নাম, কোথাও শ্যামল বাবু, কোথাও অন্য নাম, এসব নাম চলে আসছে, এরা এরা জড়িত। কিন্তু এদের সঙ্গে সঙ্গে আরো যে একটা চাল ছড়িয়েছে, এই চাল আমাদেরকে ছিন্ন করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক করতে হবে যাতে কোনোভাবে কোনো মানুষের, হাওড়ার কোনো নাগরিকের মানবাধিকারও লঙ্ঘন যাতে না হয়, এবং কোনোভাবে যেন কোনো বেআইনি কাজ ওই বুলডোজিং এর নামে না হয়। আরো একটা বিষয় হয়, সেটা হচ্ছে যেই আপনার কাছে নোটিশ গেল, যদিও সেটা আগের রাজত্বের নিয়ম ছিল, নোটিশটা পাবার পরে ওই এইখানে যাও, ওখানে যাও, এখানে একটু টাকা দাও, কে বলবে আমি এই করে দেবো, কে বলবে আমি তাই করে দেবো। আমার একটাই কথা, ল ডাজ নট পারমিট, কেউ পারবে না করতে, যেটা বেআইনি ওটা বেআইনিই আছে। এটা আমাদের বুঝে নেওয়ার সময় হয়েছে। 3,000 বাড়ি বেআইনি বাড়ি ওরা ডিটেক্ট করেছেন, এর বাইরে তাও 20 পর্যন্ত। এখন কত হয়েছে আমরা জানি না। এক্সটেনশন প্ল্যান নিয়ে আর ইলিগাল কনস্ট্রাকশন নিয়ে সেটা 4,000 কাছে যাচ্ছে। তাহলে এতগুলো বাড়ি কর্পোরেশনের ডিটেকশন, এর বাইরে আরো আছে, তাহলে এই কাজটা করবে। এটা 2020 অবধি, তারপরে তো মানে জাস্ট ডাবল হয়েছে। পার স্কোয়ার ফিটের নোটিফিকেশনটা কত করে সব ছিল? হ্যাঁ, না না না, ওটা দেয়নি। ওটা একটা নোটিফিকেশন ছিল 15 সালে। এক্সটেনশন প্ল্যান দিয়েছে, যেতগুলো ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে দেখুন একটা পাত্তার মধ্যে কত ছোট ছোট করে দিয়েছে। তারপরে যারা এইসব আলোচনায় বিল্ডিংগুলো কিনেছে তারাও, ওনার অ্যাডভোকেট অন রেকর্ড উনি আছেন, এবং এই মামলায় আমি ঋষভ আহমেদ খানের সিনিয়র হিসেবে অ্যাপিয়ার করছি। কিন্তু যে ডকুমেন্ট আপনাদের হাতে আজকে আমি তুলে দেব, সেটা কতটা বিপজ্জনক, এবং রাজ্যে যারা সরকারে এসছেন তাদের কাছেও আমার একটা আবেদন থাকবে যে কিভাবে এই এত বড় অপরাধ বছরের পর বছর ধরে আমাদের এই হাওড়া শহরে ঘটে গেল, সেই 2013 থেকে আজকে 2026 পর্যন্ত, সেই অপরাধের বিচার কি হবে? যারা লক্ষ লক্ষ মানুষকে নানা রকমের প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেআইনি নির্মাণ তৈরি করলেন, বিক্রি করলেন, মানুষ তার বাসস্থানের সংকট
আমাদের মতন শহরে মাথা গোঁজার ঠাঁই খুঁজবার জন্য মানুষ টাকা খরচ করেন, সেই দুরবস্থায় থাকা মানুষকে প্রতারিত করলেন। অন্যদিকে সরকারে থাকার সুযোগে এবং কর্পোরেশন চালানোর সুযোগে গোটা শহর জুড়ে বেআইনি নির্মাণকে এমন একটা ভাব করে দিলেন যে বেআইনি নির্মাণটাই হচ্ছে নিয়ম। আপনি জিজ্ঞেস করবেন, এখনো পর্যন্ত বহু মানুষ আছে এই গত 3-4 মাস আগেই বলতেন ওই তো এবার ভোট হয়ে যাবে, আর হয়ে যাবার পরেই আবার নতুন মেয়র কাউন্সিল হয়ে যাবে, তারপর ওটা রেগুলারাইজ হয়ে যাবে। অথচ আমাদের গোটা দেশের নির্মাণ সংক্রান্ত যে আইন, সেই আইন খুব পরিষ্কার, আজকে নয়, একদম এই সহস্রাব্দের শুরু থেকে ওটাই আইন, যে যা কিছু বেআইনি সেটা বেআইনি, তাকে কেউ আইনি করতে পারেন না। আমাদের এই মামলাটি কলকাতা হাইকোর্টে ফাইল করেছিলেন, আমাদের সঙ্গে আছেন আত্মা প্রকাশ সিং, তিনি এই যে সংগঠন হুইসল ব্লোয়ার্স অ্যাসোসিয়েশন তার সভাপতি, এবং আপনি ওনাদের সাথে পরিচয়টা করলেন সবার সাথে। ইনি আমাদেরকে ভাইস প্রেসিডেন্ট হলেন, ইনি আমাদেরকে সেক্রেটারি হলেন। ইনার নাম হলো বিবেক মোদক, ইনি হলেন গঙ্গেশ পান্ডে। আমাদেরকে অর্গানাইজেশনে আমরা লোকদেরকে রেখেছি ফ্রম অল স্টেট অফ দ্য সোসাইটি, পাংচার বানানো থেকে নিয়ে সিএ অব্দি, এলএলবি লোকদের অব্দি আমরা রেখেছি। আর আমাদেরকে মেন মোটিভ হচ্ছে টু ফাইট अगेंस्ट करप्शन। বাকি দাদা বলবো। আর এখানে ঋষভ আছে, ও আপনাদের কাছে এক্সপ্লেন করবে। আমি শুধুমাত্র বলছি এই মামলাটা কি ছিল, কি বলা হয়েছে, কি চাওয়া হয়েছে। আমরা যেটা বলেছি এই ডকুমেন্ট, এই মামলাতে আমরা দিয়েছিলাম টোটাল ডকুমেন্টস, কিছু আরটিআই করা হয়েছিল হাওড়া কর্পোরেশনের কাছে। এই আরটিআই গুলো জমা হয়েছিল, আত্মাপ্রকাশ সিং তিনি করেছিলেন হুইসল ব্লোয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সেখানে কি জানতে চাওয়া হয়েছিল, ওখানে বলা হয়েছিল ইনফরমেশন পার্টেনিং টু all illegally constructed buildings within the jurisdiction of Howrah Municipal Corporation constructed during the period of 1st January 2013 to 23rd November 2020. 1st January 2013 আপনাদের মনে থাকবে 13 সালে হাওড়া কর্পোরেশনের ভোট হয়েছিল নভেম্বর মাস নাগাদ, নতুন বোর্ড এসেছিল। 2 বছর থেকেই আমরা এটা ধরেছি, আর 20 সাল পর্যন্ত, তখন 18 বোর্ডের 10 ইয়ার ওভার হয়ে যায়। 20 সালে আমাদের এইখানে অ্যাডমিনিস্ট্রেটররা চালাচ্ছিলেন। আমরা স্পেসিফিক্যালি চেয়েছিলাম যে ডকুমেন্ট, এই বিল্ডিং এর তালিকা। 21 সালের 22শে এপ্রিল হাওড়া কর্পোরেশন, একদম দেখবেন সরাসরি বিল্ডিং ডিপার্টমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় একটা বাঞ্চ দিয়ে, এই হচ্ছে সেই বাঞ্চ, 85 পাতার ডকুমেন্টস, যে এই বাড়িগুলোকে হাওড়া কর্পোরেশন আনঅথরাইজড কনস্ট্রাকশন ডিটেক্ট করেছে। এর যে আইনি ফলশ্রুতি আছে সেটা হবে, কিন্তু তার আগে আমি একটা প্রশ্ন করছি। এটা 20 সালে হাওড়া কর্পোরেশন দিয়েছেন, 20 সালের পর থেকেও এই আনঅথরাইজড কনস্ট্রাকশন তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় বলে বলে করিয়েছেন, মদত দিয়েছেন, এবং ওই একটা গাজর ঝুলিয়েছিলেন যে ভোট হয়ে যাবে, ভোট হয়ে যাবার পর আবার আমরা চলে আসব, আমরা আবার এগুলোকে রেগুলারাইজ করিয়ে দেবো। আমরা এর মধ্যে দেখিয়েছি তৃণমূলের জেলা দপ্তর, যে দপ্তরটি আছে সেই দপ্তরের কত যেন ইছাপুর রোড, তারপরে ওইখানে সেই দপ্তর, সেইখানকার যিনি কনস্ট্রাকশন করেছেন একজন প্রেম প্রকাশ সিং, এই বাড়িতে আছে কিনা একটু খোঁজ নেবেন। প্রেম প্রকাশ সিং, তিনি বাড়ির ঠিকানা হচ্ছে 22/5 ভগবান চ্যাটার্জি লেন, হাওড়া। একটু দেখে আসবেন গিয়ে, 22/5 ভগবান চ্যাটার্জি লেন। হাওড়া কর্পোরেশন বলেছে। এই ভদ্রলোক তৃণমূলের নেতাও ছিলেন নাকি। আমাদের এখানে যিনি মন্ত্রী ছিলেন এর আগে,
সেই মন্ত্রীর খুব ঘনিষ্ঠ, তার হয়ে পোস্টারও চেপেছিলেন এই নির্বাচনে, প্রেম প্রকাশ সিং। তিনি ভগবান চ্যাটার্জি লেনে, সেখানে যে তৃণমূলের জেলা দপ্তর যে বিল্ডিং, সেই বিল্ডিংটাও আনঅথরাইজড কনস্ট্রাকশন। এখানে দেখবেন আরো অনেক নাম আছে, আমি দিয়ে দিলে বুঝতে পারবেন মানে কি রকম ভাবে খেলা করেছে মানুষের সাথে। একদিকে তাদেরকে বলে গেছে টাকা দিয়ে দাও, এগুলো রেগুলারাইজ হয়ে যাবে। অন্যদিকে যখন আরটিআই ফাইল করা হয়েছে, হাওড়া কর্পোরেশন বানশুদ্ধু, যিনি আরটিআই অ্যাপ্লিকেন্ট, তাকে পৌঁছে দিয়েছেন, মানে কর্পোরেশন অলরেডি ডিটেক্ট করে রেখেছে এগুলো ইলিগাল। বুলডোজার একটা যন্ত্র যেটা ব্যবহৃত হতে পারে না। বুলডোজার রাজ ইজ এ পলিটিক্যাল টার্ম, ঠিক আছে, সেক্ষেত্রে তো ভাঙা হতেই পারে। কিন্তু সেক্ষেত্রে আপনারা বলছেন যারা এই দুর্নীতি করেছে এবং যারা টাকাটা খেয়েছে তাদের পেটের মধ্যে থেকে সেই টাকাটা বার করা হচ্ছে মূল Yes. উদ্দেশ্য। মূল উদ্দেশ্য বুলডোজ করো, ভাঙো, ধ্বংস করো, আজ নয় কাল তোমায় করতেই হবে, কিন্তু সেটা করার জন্য আইন বলেছে কিভাবে করতে হবে। আপনারা জানেন আমাদের দেশের মহামান্য প্রধান বিচারপতি গাওয়াই, তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন এই যখন ইউপি বুলডোজার রাজ নিয়ে যখন এত কাহিনী চলছে, সেখানে উনি বলেছিলেন যে বিভিন্ন পৌর আইনে প্রভিশন আছে কি কি করতে হবে, আমাদের আইনেও আছে। তার বাইরেও 15 দিনের একটা নোটিশ, সেই নোটিশটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেটুকু একটা, যাতে ব্রিডিং স্পেস, যাকে সরাবেন শিফট করবেন তাকে একটা ব্রিডিং স্পেস দিতে হবে, রিহ্যাবিলিটেশন দিতে হবে। তার দায়িত্ব, এই দায়িত্বগুলো তো রাষ্ট্র অস্বীকার করতে পারে, জনকল্যাণমুখী রাষ্ট্র, জনকল্যাণকামী রাষ্ট্রের এই ডিউটিটাকেও দেখতে হবে। আর এরা তো চিটেড বাই দি স্টেট, স্টেট এখানে চিট করেছে, ফ্রড করেছে স্টেট তৃণমূলের আমলে। মন্ত্রী আমলা যাদের নাম বলছে, এই কাজটা তো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। হাওড়া কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল রেজলিউশন, সেটা তো 4টে প্রমোটার গিয়ে করে আসেনি, আইদার সেখানে প্রমোটাররাই বসেছিলেন মেয়র ইন কাউন্সিলে, তারা করেছেন, আর নয় অন্য কেউ করেছে। সেক্ষেত্রে তো একটা লম্বা প্রসেস রয়েছে যে এবার নোটিশ পাবে তারপরে ভাঙা হবে, এর মাঝখানে আবার যদি পুরোনো একটা আঘাত হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন? পুরনো আতাত বলতে মানে সেই আবার সেটিং হয়ে যাওয়ার আশা করবো সেটিং হবে না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কথা, আমরা আইনের কথাটাই বলবো, রুল অফ লর কথাই বলবো, যা বলছি তাই বলবো, যেটা আইনে লেখা আছে সেটাই বলবো। বাড়ি বেআইনি নির্মাণও ভাঙতে হবে, আবার তথাকথিত বুলডোজার রাজ কায়েম করে ভাঙা যাবে না, আইন অনুযায়ী তাকে ভাঙতে হবে। এটাই তো সংবিধানের কথা, এর বাইরে তো কিছু না। আর যারা পথ ছেড়ে হাত ছেড়ে ফেলেছেন হ্যাঁ, তাদের ধরতে হবে, টাকা বার করে আনতে হবে, গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে টাকা বার করতে হবে। কি করে হয় প্রশ্ন আসে না? এতদিন আমরা প্রশ্ন করিনি, আজকে প্রশ্ন করুন তো, ছেলের বিয়ে মেয়ের বিয়েতে কত টাকা খরচ হয় আমরা জানি না? ফিল্ম স্টাররা আসতে গেলে বিনা পয়সায় এখানে পাতাও নড়ে না পশ্চিমবাংলায়। তাহলে কোথাকার একজন কাউন্সিলরের মেয়ের বিয়েতে কলকাতা থেকে ফিল্ম স্টাররা আসছেন, কিভাবে আসছেন? এই প্রশ্নগুলো করা কি ভুল? প্রতিদিন এই যে যার কথা কদিন ধরে হচ্ছিল শামীম আহমেদ বাড়ি, এর যা ওই কি পাতাল ঘর আপনারা দেখিয়েছেন, এটা আপনারা দেখিয়েছেন, এরকম পাতাল ঘর আরো কত আছে জানেন? তবে তো হাওড়া শহরাঞ্চলে ঘুরছেন, একটু 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 গ্রামের দিকে যান না, মানে রানিহাটি থেকে একটু ডান দিকে বেকুন, ওখানে পাতাল ঘরে যাবেন, ওখানেও পাতাল ঘর আছে, বাংকার আছে, খোঁজ নিন পাঁচলায়। আর একটু পেছন দিকে যান, জগৎবল্লভপুরে যান, আর ওদিকে গ্রামাঞ্চল তো ছেড়ে দিন না, সাকরাইল যান, বিভিন্ন জায়গায় সব প্রপার্টি কিনে কিনে রেখে দিয়েছেন। তৃণমূলের নেতারা যে ভুলটা করে ফেলেছিলেন, এদের চারপাশে যারা থাকতো তাদের উপর বিশ্বাস এমন করে ফেলেছিলেন না, ওখানকার কথা সর্বত্র তারাই বলে দিয়েছেন। কারণ পয়সা যদি তুমি পাও আর ভাগ যদি তুমি ঠিক মতন না দাও, ঝামেলা লাগবেই, অর্থ অনর্থের মূল। এখন টাকা ঠেলে পালানোর পথ পাবে না। তাদের একটা ধারণা আছে তারা ভোটিং করলে তাদের যেটা স্যাংশন থাকে তার বাইরে গিয়ে একটা ফ্লোর এক্সট্রা এটা তো দেয়া হয়েছিল, এতে এতে কোথাও নেই। যেটা আছে মাইনর কনস্ট্রাকশন, যদি কোনো ডিভিয়েশন হয়, মাইনর ডিভিয়েশন, কর্পোরেশন পারে। কি মাইনর ডিভিয়েশন বলুন তো? মানে আপনার প্ল্যানে আছে ওইখানে একটা ঠাকুর ঘর, আপনি ওই জায়গাটা বাথরুম করেছেন, মাইনর ডিভিয়েশন। এখানে আপনি কি করছেন? আপনি একটা ফ্লোর বানাচ্ছেন টোটাল, আপনার সেটাই নষ্ট হচ্ছে তো। আজকে দাঁড়িয়ে কতটা, এটা তো ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কতটা খুঁড়বো,
একটা খুঁড়ে তার পিলারের উপর কতটা বাড়ি হবে, লোড ফ্যাক্টর নইলে ওই সেই লিলুয়ার ওই একটা বাড়ি সেরকম হেলে আছে এখনো পর্যন্ত। এই কুন্দন কোথায়, কুন্দন বলে একটু ছেলেও করেছিল এটা নিয়ে, বাড়িটা এরকম হেলে আছে, হেলে মানে আপনারা যাবেন এখন যে কোনো দিন পড়ে যাবে বাড়িটা। পিপি সিং একটা বাড়িও হেলে আছে, হ্যাঁ, আমরা আইনি পদক্ষেপ তো নিয়েছি, অলরেডি নিয়ে নিয়েছে। এটা তো কোর্টকে নিতে হবে। 3000 বাড়ি, কত লোক আছে এবার ভাবুন তো। রিপোর্টটা দিকে কবে যেতে দিচ্ছে এটা? এটা 20-21 সালের রিপোর্ট, 21 সালে দিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের দলে যেটা আমাদের হ্যাঁ। এটা তো তার হয়েছিল মানে 13 সাল থেকে। না তার আগে 50 সালের সময় থেকে স্টার্ট হয়েছে। এখানে 13 সাল থেকে রিপোর্ট আছে। তাহলে ওটা ওখানে যখন ভোট হুম, ছিল। তার আগে যা ছিল সেটার হচ্ছে কারণটা কি, তার আগে যেটা বললেন আপনি রেগুলারাইজেশন এবং পেনাল্টি, না, তখন যা নেওয়া গেছে আমি একবার বলি, তখন যা নেওয়া গেছে ফাইন নেওয়া গেছে। সিপিএম টাইমে যেহেতু আপনি দেখবেন যেহেতু রেগুলাইজ করা গেছে ফাইন নেওয়া গেছে, অ্যাজ পার অ্যাক্ট যা ফাইন হয় সেই হিসাবে নেওয়া গেছে। ঠিক আছে, ওরিয়েন্টাল ডেভিয়েশন যেরকম হয়ে গেল, ফ্লোর ডেভিয়েশন জন্য আমার মনে হয়নি কি কোনো ফাইন নেওয়া গেছে। এরা তো করে রিটেনশন ফিস নিচ্ছে, রিটেনশন ফিস বলে কোনো ওয়ার্ডই নেই বাবা। সেই ক্ষেত্রে কি ইলিগাল হয়নি না সেই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিলে এই গ্যাঞ্জেস গার্ডেনের কথা, এই গ্যাঞ্জেস গার্ডেন তাদের মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলেছিল এবং কর্পোরেশনের অবস্থান কি ছিল সুপ্রিম কোর্টের রায়ে লেখা আছে। কর্পোরেশন কোনোদিন এই অ্যাডিশনাল ফ্লোর তৈরি করাকে, যার জন্য আমি একটু আগে একটা শব্দবন্ধ ব্যবহার করলাম, মাইনর ডিভিয়েশন, মাইনর ডিভিয়েশন আগের আইনে ছিল, এখনো পর্যন্ত সেই মাইনর ডিভিয়েশনের প্রভিশন আছে। সেটা কি আপনার প্ল্যানে দেওয়া আছে, এখানে ঠাকুরঘর আপনি করেছেন বাথরুম, আপনি বাথরুম করার কথা বলা আছে, সেখানে আপনি একটুখানি জল অত একটু বাড়িয়ে ফেলেছেন দেওয়াল, মাইনর ডিভিয়েশন। কিছু হরিজেন্টাল ডেভিয়েশন হয়ে গেছে উইদাউট সেটাও। স্যাংশন ফ্লোর বা উইদাউট স্যাংশন বিল্ডিং, এটা একটাও কোথাও হয়। ডেমোলিশনের ঘটনা ঘটেনি, ডেমোলিশন এর ঘটনা ঘটার আগে তারা সেখানে কর্পোরেশন উদ্যোগও নিয়েছিলেন, সুপ্রিম কোর্টের রায় রয়েছে, সেটা ইমপ্লিমেন্ট করাতে পারেননি। এই যে গ্যাঞ্জেস গার্ডেনের কথা বললাম, এগুলো সব 13 সালের পরে করা। সেই সময় যা স্ট্রাকচার যতটা আইনে ছিল, কর্পোরেশন গিয়ে তার পক্ষেই কথা বলেছিল, সেটা আইনে ছিল যে এক্সট্রা ফ্লোর দেওয়া যাবে না, এটাই সুপ্রিম কোর্টের রায় ছিল। না কর্পোরেশন এই স্ট্যান্ড নিয়েছে, তফাৎটা হয়ে গেছে। আমি আবারও বললাম, এর মানে এটা ভাববেন না আমি কোনো রেজিমকে বা কোনো যদি কোনো ভুল কাজ হয়ে থাকে তাকে আমি কোনো ডিফেন্ড করবার জন্য আজকে এটা করছি। আবার এখানে দেখবেন এই যে আরটিআই আছে, এখানে জানুয়ারি টু নভেম্বর 13 সালেরও আছে। আপনারা জানেন সেই সময় গৌতম রায়, যিনি প্রার্থী ছিলেন সিপিআইএম এর উত্তর হাওড়ার, তিনি নিজে এমআইসি ছিলেন, তাকে হেকেল পর্যন্ত হতে হয়েছিল এই প্রমোটারদের গ্রুপের দ্বারা, তিনি কিন্তু তার জায়গা থেকে সরেননি। মানে আমি গভর্নমেন্টের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটার কথা আমি আপনাকে বললাম। যদি গভর্নমেন্ট নিজেই বলে দেন যে তুমি বেআইনি নির্মাণ করো, তাহলে কি হয়, তাহলে মানুষ আরো বেশি করে প্রভাবিত হয়ে যায়, মানুষ সেটা বেশি বেশি করে করে, সেটাই হয়েছে। একটু আগে আপনি বললেন যারা টেনেন্ট করেছেন তারা যেন কোনো রকম সমস্যা না পায়, অনেক কষ্টজিত পয়সা দিয়ে তারা বিল্ডিং করেছে, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যেমন 40 নম্বর ওয়ার্ড পুকুর ভরাট করে সেখানে বিল্ডিং হয়েছে এবং সেখানে তারা রয়েছে। সরকারকে তো এখানে সিদ্ধান্ত নিতে হবে। আজকে পুকুর ভরাট করে যে বললাম, সবাই জানেন না, কেউ কিনেছেন, তিনি হয়তো জানেনও না সেখানে পুকুর ছিল, সবাই তো আর এইভাবে কেনেননি। আমি বায়ারের কথা বলছি, যিনি নির্মাণ করেছেন তার তো, যার জন্য দেখবেন কর্পোরেশন আইনে সবসময় লেখা আছে দ্য পার্সন হু ইজ রেসপন্সিবল ফর দি কনস্ট্রাকশন, তাকে ধরতে হবে। এখন যিনি রয়েছেন তিনি হয়তো তাকে ধরার মতন ক্ষমতাই রাখেন না। এই জন্য সরকার, যেহেতু এই গোটা স্ক্যামের মধ্যে সরকারের একটা রোল ছিল, এখানে সরকারেরও দায়িত্ব হচ্ছে এই সময়টাকে এইটাকে ইন অর্ডারে আনার কাজটা করতে হবে। কিভাবে ভাঙা হবে, কিভাবে শিফটিং হবে, সরকারকে প্রয়োজনে স্পেশাল প্যাকেজ হাওড়ার জন্য করতে হবে। উইদাউট স্পেশাল প্যাকেজ এটা সম্ভব না। প্রয়োজন হলে একদম নির্দিষ্টভাবে, আমি হাওড়া নিয়ে আমি শুনেছি যে সরকারের কাছে বহু বহু চিঠি এরকম গেছে, সরকার নির্দিষ্ট প্যাকেজ ঘোষণা করুন হাওড়ার আনঅথরাইজ কনস্ট্রাকশন এবং হাওড়ার মানুষের বসবাসের যে জায়গা, একে বাঁচাতে হবে। লোকগুলো তো মরে যাবে নইলে, তারা থাকবে কোথায় গিয়ে। দেখেন এরপরের ফেজটা হচ্ছে বালি পুরসভা। বালি পুরসভাটা আছে, আপনারা জানেন বালি পুরসভাটা কোথায়? সাবেক বালি পুরসভাটাই চুরি করে নিয়েছে টিএমসি।
বালির পুরসভা, পুরনো বালি পুরসভাটার অস্তিত্ব নেই আইনে। একটা নতুন এক্সিকিউটিভ অর্ডারে একটা করতে করে দিয়েছে। টিএমসি নেতাদের বলুন, ওয়ার ইজ বালি মিউনিসিপ্যালিটি? ওই মিউনিসিপ্যালিটি কর্পাসটা গেল কোথায়? মিউনিসিপ্যালিটি যখন মার্জ হয়েছিল কত টাকা বালি পুরসভার সম্পত্তি ছিল? মার্জার মানে কি জানেন? দুটো কোম্পানি যখন মার্জ করে, একটা কোম্পানি আর একটা কোম্পানির পেটে চলে যায়। মানে দ্বিতীয় কোম্পানি যেটা যার সাথে মার্জ হচ্ছে, সেই প্রথম কোম্পানির পরিচয় নিয়ে দ্বিতীয় কোম্পানি থেকে থাকতে হয়। সই দেননি। পরে যখন রাজ্যপাল সই দিয়েছিলেন সেই আইনটাতে, সেই সময় বালি পুরসভা ততদিনে গঠন করা হয়ে গেছে। তাহলে কোন বালি পুরসভা ছিল? পুরনো বালি পুরসভাটা, নাকি নতুন করে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে একই নামে একটা পুরসভা তৈরি করা হয়েছে যেটা বালি মিউনিসিপ্যালিটি? তাহলে বালি মিউনিসিপ্যালিটির যে কর্পাস ছিল, যে ফান্ড ছিল, প্রপার্টি ছিল, সেই প্রপার্টি কোথায়? হিসেব কে দেবে? যাদের নাম দিচ্ছে তারা পালিয়ে গেছে, নিজের দলের লোকেদেরকেই দেখে না। দলের লোকেরা মার খাচ্ছে বিভিন্ন জায়গায়, লিচু বাগানে, এখানে ওখানে সেখানে, তারা যোগাযোগ করছে অন্যদের সঙ্গে। নিজের দলের লোকেদেরকে মার খেতে ছেড়ে দিয়ে পালিয়ে গেছে সব, কারণ এই দুর্নীতিগুলো করেছেন। সবচাইতে বড় কথা হচ্ছে, আনঅথরাইজড কনস্ট্রাকশন যদি হয়, সেই কনস্ট্রাকশনটার বিক্রি করবার জন্য সিসি লাগে। সিসি, কমপ্লিশন সার্টিফিকেট। কমপ্লিশন সার্টিফিকেট তো পায় না বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে প্রপার্টি গুলো রেজিস্ট্রি হয় কি করে? রেজিস্ট্রি হয়েছে? হয়তো দেখবেন কিছু কিছু প্রপার্টি রেজিস্ট্রিও হয়ে গেছে। আমার কাছে এমন ডকুমেন্টও আছে যেখানে দেখা যাচ্ছে প্রপার্টি রেজিস্ট্রি হয়েছে রেজিস্ট্রি অফিস থেকে, সেখানে একটা হিউজ কানেকশন থেকেছে, রেজিস্ট্রি অফিসের কিছু লোকজন তার সাথে জড়িত ছিল। তাহলে রেজিস্ট্রি হয়েছে মানে কালো টাকাটা কোথায় ঢুকলো? আনঅথরাইজ কনস্ট্রাকশন নিশ্চয়ই চেকে কেউ কিনতে যায় না, তাহলে এই টাকাটা কোথায় যাচ্ছে? কর্পোরেশনের বাজেটে পর্যন্ত রিফ্লেকশন আছে, যদি আপনারা খুঁজে বার করেন। যখন বাজেট হতো, যেগুলো কপি টপি দিত, দেখবেন 2014-15 সালে কর্পোরেশনের বাজেট ভালো করে দেখবেন, ওখানে দেওয়া আছে যে ইনকাম যেখানে দিচ্ছেন, যে ইনকাম ফ্রম রেগুলারাইজেশন, না ফ্রম দি মানি কালেক্টেড ফর দি পারপাস অফ রেগুলারাইজেশন অফ দি আনঅথরাইজ কনস্ট্রাকশন। মানে একটা ইলিগাল কনস্ট্রাকশন রেগুলারাইজ করতে গিয়ে আপনি টাকা তুললেন, মানে তোলাবাজি করে যে টাকা তোলে সেটাই তুললেন, সেই টাকাটা দিয়ে আপনি কর্পোরেশনের বাজেট তৈরি করছেন। মানে আপনি কালো টাকাটা মার্কেট থেকে তুলে আপনি সরকারের খাতে আপনি খরচ করছেন। এটা কোন আইনে আছে? হাওড়া কর্পোরেশনে আমাদের ভাগ্য ভালো, কলকাতা কর্পোরেশনের তো কিছু কিছু ফেক অফিসও দেখা গেছিল। যে কলকাতা কর্পোরেশন বিল্ডিং দেখেছিলেন 2021 সালে, ওই কি বলে করোনার ভ্যাকসিনের সময়। হাওড়া কর্পোরেশন এরকম আছে কিনা আপনারা বলতে পারবেন, আমি এখনো জানি না, কিন্তু হয়তো নজরেও পড়ে যাবে। কিন্তু কর্পোরেশনের অফিসের মধ্যে যে কালো টাকা ঢুকে গেছে কর্পোরেশনের খাতে, সেটার কিন্তু প্রমাণ আছে। এবং এইটা যদি দেখা যায়, অঙ্কটা যদি কষা যায় যে কত হবে, তাহলে অ্যামাউন্টটা যা হবে 2000 crores, সেই ব্যাখ্যাটাও দেবে কেন 2000 crores ও বলছে, যেটা আমরা হিসেব করে দেখেছিলাম, তারপরেই আমরা বলছি। এবং এটা একদম অ্যাকিউরেট হিসেব প্রায়, কারণ এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন ওরা রিপোর্ট দিয়ে তারপর বলেছে পরের আরটিআই যে আমরা নিজেরা এই এই সবগুলোকে রেগুলারাইজ করেছি। কোনগুলোর ক্ষেত্রে? এক্সটেনশন করে প্ল্যান দিয়েছি। কোন আইনে দিলেন? এক্সটেনশনের কোনো আইন আছে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন আইনে এবং কোনো প্রবিধান আছে? নেই। as per the order of HMC higher authority. হায়ার অথরিটি, হায়ার অথরিটিতে কে ছিল? হায়ার অথরিটিতে অ্যাডমিনিস্ট্রেটররা ছিল। তারপরে হায়ার অথরিটি কে ছিল? ওই 2000 ওই কত 18-র পর থেকে হায়ার অথরিটি অ্যাডমিনিস্ট্রেটরদের উপরে ছিল গভর্নমেন্ট। সরকারের কাজ ছিল যে কর্পোরেশন যদি ঠিক করে না কাজ করে, তাহলে কর্পোরেশনকে ডিসম্যান্টেল করে দিতে পারতো সরকার। এই ক্ষমতাও হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন আইনে আছে, পশ্চিমবঙ্গ সরকারের নিয়ন্ত্রণ। সেই পাওয়ার তারা ব্যবহার করলেন না। বললেন যে হায়ার অথরিটি বললো তোমরা আইন মানছো না, মেনো না, আরো মানার দরকার নেই, আমরাই তোমাকে বললাম আরেকটা বেআইনি কাজ করবার জন্য। বললো যে আমরা অনুমোদন দিয়ে দিলাম, তুমি দিয়ে দাও। তাহলে যারা এই প্ল্যানটা পেলেন তারাও প্রতারিত হলেন, সবাই প্রতারিত হলেন। এমন এমন ডকুমেন্ট আছে যেখানে দেখা গেছে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে যে বাড়িটা ভাঙতে হবে, বাড়ি ভাঙতে গেছে, তারপরে সেই বাড়িতে সেই আনঅথরাইজ কনস্ট্রাকশনের ফ্ল্যাট ভাঙা, অর্ধেকটা ভেঙে ওই গর্ত করে দিয়ে চলে গেছে, পরের দিন আবার সেই ফ্ল্যাটটা হাত বদল হয়ে গেছে, আবার রেজিস্ট্রি হয়ে গেছে। এরকম ঘটনা
বলে আমি ওকে বলবো যে এটা একটু ব্যাখ্যা করে বলবার জন্য কিভাবে এই পুরো জিনিসটা হয়েছে। আমি আবার বলছি যে এটা তো একটা প্রশ্ন আছে, তারা তো দোষী, অবশ্যই দোষী, কিন্তু এখানে প্রমোটারের গ্যারান্টার তো যে হাওড়া কর্পোরেশন। প্রমোটার যদি ইন্ডিভিজুয়ালি বিক্রি করতো তাহলে তো এটা একটা অন্য প্রশ্ন থাকতো, তাহলে তো ক্যাবিয়ে টেম্পটার মানে হচ্ছে বায়ার্স বিওয়্যার বলে আইনে একটা ডক্ট্রিন আছে। সেটা হচ্ছে আমি যদি কিছু কিনতে যাই, আমি কি কিনছি সেটা যারা উপভোক্তা দপ্তরের আইন সম্পর্কে সচেতন তারা জানেন যে আমি যখন কিনতে যাব আমার দায়িত্ব হচ্ছে জিনিসটা ঠিক আছে কিনা দেখে নেবো। কিন্তু এর বাইরে এক্ষেত্রে গ্যারান্টিটা হয়েছে তো হাওড়া কর্পোরেশন। ওই যে মেয়র ইন কাউন্সিলের যে রেজলিউশন করা হয়েছিল তার মাথায় তো হাওড়া কর্পোরেশনের লোগো এবং কর্পোরেশনের প্যাড ব্যবহৃত হয়েছিল, এবং কর্পোরেশনের আধিকারিকরা তো এই টাকা নিয়েছেন। রিটেনশন চার্জের নামে যে টাকাটা তোলা হয়েছে এটা তো কর্পোরেশন তুলেছে। এমনও তো বাড়ি আছে যেখানে রিটেনশন চার্জ জমা দিয়েছেন তারপরে যে বাড়িটা, কারণ ওটাই করতে হবে। আইন বলছে বাড়ি ভাঙতে, আইন তো কোথাও বলেনি তুমি রিটেনশন চার্জ নিয়ে উইচ ইজ ইলিগাল ইউ উইল মেক ইট লিগাল। কোনো রাস্তা নেই তো তাকে লিগাল করাবার। যে প্রশ্নটা আমার ওইখান থেকে সাংবাদিক বন্ধু করলেন যে কত স্কয়ার ফিট নিত, ওই যদি 15 সালের মেয়র ইন কাউন্সিল যে রেজলিউশন তার কপি আমার কাছে আছে, এখানে নেই, দিয়ে দেবো। ওখানে দেখবেন এই পার স্কয়ার ফিটের কিছু কিছু মানে প্রেসক্রাইব করে দিচ্ছেন এই ফিস দিতে হবে। তাহলে হিসেব মতন ওটা দিলে সাধারণ মানুষের কাছে কি বার্তা যাবে? কর্পোরেশন আমার গ্যারেন্টি দিচ্ছে। আমি তো বলছিলাম গত বছর পর্যন্ত, কি 6 মাস আগে পর্যন্ত এরকম লোকজন বলছে দাদা ইসবার थोड़ा सा একটু मामला করেছেন देख लीजिए, नेक्स्ट टाइम तो नया बोर्ड आ जाएगा और उसके बाद तो हो ही जाएगा, कोई समस्या नहीं है। মানুষ টাকা খাটিয়ে দিয়েছেন এই করে, মানুষকে টাকা খাটাতে বাধ্য করেছে কি কর্পোরেশন। কর্পোরেশন এখন দেখা যাচ্ছে কর্পোরেশন কাদের কথা করেছে, বলছে হায়ার অথরিটি। হায়ার অথরিটি কে? কর্পোরেশনের তো হায়ার অথরিটি হয় না। কর্পোরেশন তো একটা নিজস্ব সত্তা নিয়ে, একমাত্র তার হায়ার অথরিটি হচ্ছে তার নিয়ন্ত্রণটুকু আছে রাজ্য সরকারের কাছে। কর্পোরেশন আর পশ্চিমবঙ্গ সরকার তো এক নয়, তাহলে এটা যেহেতু ইলিগাল